আচ্ছা, ঠিক আছে, সব ঠিক আছে। এখন চলেন বেসিক্যালি আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের এই শীটের বাকি যে অংশটা আছে ওইটাতে। ঠিক আছে, এগুলো হচ্ছে উপরেরটা আমাদের হয়ে গেছিল। এখন হচ্ছে আমরা কিছু জিনিস দেখব যে আমাদের কিভাবে আমরা হচ্ছে আহ, এখানে 8টা সিম্পল ট্রিক দেওয়া আছে, দেখেন। লার্ন 8 সিম্পল ট্রিক অন হাউ টু রাইট এ 100% SEO অপটিমাইজ আর্টিকেল দ্যাট গুগল লাভস। এখানে আপনারা হয়তোবা একটা জিনিস বুঝে গিয়েছেন যে আমরা যে আর্টিকেলটা লিখি এটা যদি গুগলের পছন্দ হয় বা গুগলের মন মতো আমরা লিখতে পারি, তাহলে গুগল কিন্তু আপনাকে আমাকে র‍্যাঙ্ক দিতে বাধ্য। ঠিক আছে, গুগল কিন্তু আপনাকে আমাকে হচ্ছে র‍্যাঙ্ক দিতে বাধ্য। এখানে এসইও ফ্রেন্ডলিটা যতটা ইম্পর্টেন্ট বা এসইও ফ্রেন্ডলিনেসটা যতটা কাজ করে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে গুগলও স্যাটিসফাই হবে। আপনি এসইও করার জন্য তো হচ্ছে কন্টিনিউয়াসলি কিওয়ার্ড দিতেই থাকলেন, সাব কিওয়ার্ড গুলো দিতেই থাকলেন, তাই না? কিন্তু এখানে যদি আপনি গুগলকে ভালো করে স্যাটিসফাই করতে পারেন, তাহলে এইটা আপনার জন্য বেটার, যে গুগল আপনাকে স্যাটিসফাই করতে পারছে। ঠিক আছে, সো আমি বলবো যে গুগল যেহেতু যদি আপনাকে স্যাটিসফাই করতে পারে, তাহলে এখানে তো কোনো প্রবলেমই নাই, তাই না? গুগলকে স্যাটিসফাই করতে পারলে কোনো সমস্যা নেই, গুগল আপনাকে হচ্ছে অটোমেটিক্যালি র‍্যাঙ্ক দিবে। সো আমাদের চাওয়া প্রথম যে জিনিসটা, যে আমরা গুগলের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, যেন ও আমাকে হচ্ছে র‍্যাঙ্ক গুলো দেয়। সো এখন দেখেন, আমরা যে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের কথা বলি, হ্যাঁ, আমরা যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের কথা বলি, সো এই জিনিসটা বেসিক্যালি কি? দেখেন, আমরা এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের কথা বলি, তো এসইও ফ্রেন্ডলি করার মূল উদ্দেশ্য হচ্ছে গুগলও এটা বুঝতে পারে যে আমি বেসিক্যালি কোন কিওয়ার্ডটাকে এখানে ফোকাস করছি, বা আমার এখানে মেইন থিমটা কি। ঠিক আছে, আমার এখানে মেইন থিমটা কি। তো এখন একটা জিনিস দেখেন, যে আপনি যদি বেসিক্যালি হচ্ছে এসইও তে, হ্যাঁ, বেসিক্যালি আপনার অন পেজ এসইওটা পুরোটাই করতে হয় আপনার কন্টেন্ট নিয়ে, ইউআরএল এগুলো নিয়ে, হ্যাঁ। এখন আপনি যদি আপনার এসইও তে একটু কম্প্রোমাইজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। কেন আমি বলছি যে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে? কারণ হচ্ছে যে এখানে যেহেতু আপনি এসইও ফ্রেন্ডলি করতেই পারেন নাই, হ্যাঁ, সো এইখানে যে প্রবলেমটা হবে, যে আপনি কিন্তু একটা ঝামেলায় পড়বেন, কি জানেন? সেটা হচ্ছে যে আপনার এটা র‍্যাঙ্কে আসবে না, বা আপনি অন পেজটা ভালো করে করতেই পারবেন না। কারণ দেখেন, এখানে অন পেজ করার ক্ষেত্রে অনেক অনেক বড় একটা রোল প্লে করে হচ্ছে বেসিক্যালি আপনার এসইওটা। হুম, এসইওটা আর এসইওর ভিতর প্লে করছে এখানে হচ্ছে আপনার আর্টিকেল, বা আপনি যে কন্টেন্টটা রাইট করছেন। সো এখানে দেখেন, আপনাকে কিছু স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে আগাতে হবে। এখানে আমাদেরকে যদি 100% এসইও ফ্রেন্ডলি করতে হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের পার্টিকুলার কিছু স্ট্রাকচারের উপর হচ্ছে বেসিক্যালি আমাদের ফলো করতে হবে। দেখেন, এখানে প্রথম যে জিনিসটা বলা হয়েছে, যে ফার্স্ট অফ অল হোয়াট you should do in the go for deep in research on your client, keyword and content information। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা বুঝিয়েছি, প্রথমত হচ্ছে আমাদেরকে একটা গভীরভাবে একটা বা ইনডেপথ একটা রিসার্চ করতে হবে আমাদের ক্লায়েন্টের যে কিওয়ার্ডটা আছে এইটার উপরে। হ্যাঁ, যেমন দেখেন, আপনি হচ্ছে আজকে কি করছেন, আজকে হচ্ছে ধরেন আপনি ঘড়ি নিয়ে একটা কন্টেন্ট লিখবেন। এখন ঘড়ি নিয়ে কন্টেন্ট লিখতে হলে আপনাকে তো আপনার ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, না হলে হচ্ছে আপনাকেই কিওয়ার্ড বের করতে হবে। আপনি কিওয়ার্ড বের করছেন, ভালো কথা, আপনি বের করছেন। এখন কথা হলো, আমি কিওয়ার্ড বের করলাম, তো এই কিওয়ার্ডটা সম্পর্কে তো প্রথমত আমার রিসার্চ হয়ে গেছে, সমস্যা নাই এখন। কিন্তু আমার যে কন্টেন্টটা আমি লিখবো, এই কন্টেন্টের সাথে কিন্তু আমার প্রচুর পরিমাণে হচ্ছে ইনফরমেশন বের করতে হবে। এই কন্টেন্টটা কি, কিভাবে, হ্যাঁ, এখান থেকে কি কি আমি পেতে পারি, এইগুলো কিন্তু আমরা সবগুলো হচ্ছে দেখার চেষ্টা করব। ঠিক আছে,
এটা ভালো হতো। এরপরে দেখেন এখানে আমরা যে কাজটা করব, যেহেতু প্রথমত হচ্ছে আমার ক্লায়েন্টের কিওয়ার্ড নিয়ে আমি ইনফরমেশন গ্যাদার করব, এই কিওয়ার্ডটা অন্য কারা কারা করছে তাদেরকে আমি দেখব, কম্পিটিটর কিভাবে আমি অ্যানালাইসিস করব ওটাও দেখাইছিলাম, যে আপনারা অল ইন টাইটেল দিয়ে ওই যে কম্পিটিটর গুলো বের করতে পারেন, খুবই ইজি। এক্সাক্ট কারা কারা কাজ করছে ওদের বের করেন, বের করে ওদের কন্টেন্ট দেখেন, দেখে একটা ধারণা নেন, ধারণা নিয়ে ওখান থেকে একটু রিসার্চ করেন, রিসার্চ করে দেন হচ্ছে আপনি ইমপ্লিমেন্টেশনে যান। ঠিক আছে? মেন কথা হচ্ছে যে আপনি যদি একটা কন্টেন্ট নিয়ে বেসিক্যালি কাজ করতে চান, তাহলে আপনাকে প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে এখানে কন্টেন্ট আছে বা যে কন্টেন্টটা আপনি লিখবেন, এই কন্টেন্টটা মাস্ট বি ইউনিক হতে হবে। ঠিক আছে? এই কন্টেন্টটা মাস্ট বি হচ্ছে ইউনিক হতে হবে। এর রিজনটা কি? যদি ইউনিক হয় তাহলে দেখবেন তখন গুগল পছন্দ করবে, মানুষ পছন্দ করবে। সো এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের ভিতরে কখনোই হচ্ছে কম্প্রোমাইজ করা যাবে না। এরপরে দেখেন, আপনি যদি মানুষের আকর্ষণ নিজের দিকে নিতে চান, তাহলে আপনাকে একটা আই ক্যাচি হেডলাইন দিতে হবে মাস্ট। আই ক্যাচি হেডলাইনটা কি? যে ধরেন আমি আপনার আর্টিকেলটা পড়তে যাচ্ছি, হ্যাঁ, আমি আপনার আর্টিকেলটা পড়তে যাচ্ছি, আমি পড়তে যে জাস্ট এরকম একটা লাইন দেখলাম, দেখে আমি আপনার পুরো আর্টিকেলটা পড়তে হচ্ছে বাধ্য হলাম। যেমন আপনি ধরেন শার্ট সেল করছেন, আপনি বলে দিলেন যে 50% ডিসকাউন্ট, হুম, অন একটা ডেট দিয়ে দিলেন, বা 50% ডিসকাউন্ট ফর অমুক ইউটিউবার্স ভিউয়ার, এরকম একটা কল টু অ্যাকশন দিয়ে দিলেন। কিন্তু এই যে একটা আই ক্যাচি লাইন, এই যে ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টের যে বিষয়টা, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানুষ যখন এটা দেখবে, হ্যাঁ, তখন দেখে কিন্তু মানুষ হচ্ছে আপনার এই পুরোটা পড়তে তখন বাধ্য হবে। কারণ আপনি কিন্তু তাদেরকে হচ্ছে অ্যাটেনশনটা, তাদের অ্যাটেনশনটা আপনি কিন্তু গ্র্যাব করতে সক্ষম হয়েছেন। তারপরে দেখেন যে আপনার যে এই টাইটেলটা থাকবে, এখানে দেখেন আবার বলা হয়েছে কিওয়ার্ডের কথা, হ্যাঁ, যে আপনার কিওয়ার্ডটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের অ্যাটেনশনের জন্য আবার কিন্তু কিওয়ার্ডটা আমাদের টাইটেলে দিতে হবে, যদিও এটা আমি আপনাদের আগেই শিখিয়েছি। সো দেখেন আমাদের টাইটেল, হুম, টাইটেলটা যেহেতু মানুষ দেখবে সবার আগে, সো টাইটেল, হেডিং, এগুলো এরকম ভাবে আপনি লেখার চেষ্টা করবেন যে মানুষ যদি এটাকে দেখে, হ্যাঁ, মানুষ দেখার সাথে সাথেই হচ্ছে এইটা পড়ার জন্য আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে থাকবে। কারণ দেখেন আমরা এখানে বেসিক্যালি যে হেডিং বা টাইটেলের কথা বলি, বা আমি টাইটেলের কথাটা আগে বলি, যে দেখেন আপনি সর্বপ্রথম একটা ওয়েবসাইটের কি দেখেন, আমরা যদি যাই এখানে, যে ধরেন আমি এটাই লিখলাম, লিখে কি সবার আগে এখানে টাইটেলটা আমার চোখে পড়ছে না? টাইটেলটা কিন্তু বড় আকারেও আছে, একটু বোল্ড করেই আছে, হ্যাঁ, সো টাইটেলটা কিন্তু সবার আগে আমার চোখে পড়ছে। এখন কথা হলো, এই যে টাইটেলটা আমার চোখে পড়ছে, এই টাইটেলটা যদি এই টাইটেলটা যদি আই ক্যাচি না হয়, তাহলে কি আমরা কেউ এখানে যাব দেখি? টাইটেল যদি আই ক্যাচি না হয় বা টাইটেল পুরো আপনার ভালো না লাগে, তাহলে আপনি ওই ওয়েবসাইটে যাবেন? কে কে যাবেন হাত তুলুন তো, বা কমেন্ট করেন কে কে যাবেন যদি আই ক্যাচি না হয়? তাহলে কেউ যাবেন ওই ওয়েবসাইটের ভিতরে? কমেন্ট করেন সবাই, আমি কিন্তু দেখতেছি কমেন্ট গুলো। কিন্তু এখানে আপনারা চিন্তা করেন যে ওই টাইটেলটা আপনি এত সুন্দর করে লিখেছেন, যেটা পড়ে আমার কাছে মানে আমি আকর্ষণ বোধ করছি, তাহলে কি আমি যাব ওই ওয়েবসাইটের ভিতরে? এখন কি আমি যাব নাকি না? এই যে দেখেন সবাই কিন্তু কনসেপ্টটা ধরে ফেলছে,
আপনারা নিজেরাই বলতেছেন যে কখন আপনি একটা ওয়েবসাইটে যাবেন, কখন আপনি একটা ওয়েবসাইটে যাবেন না। তো এখন বলেন তো যে আমাদের কন্টেন্টের গুরুত্বটা বা আমাদের টাইটেল, আমাদের যে হেডিং আছে এটার গুরুত্বটা কত বেশি, এটা কি আমরা বুঝতে পারতেছি? আমরা নিজেরাই বলছি যে আমি যদি টাইটেল পড়ে আমার কাছে ইনফরমেটিভ না মনে হয় বা আমি আকর্ষণ বোধ না করি, আমি যাব না। আমরাই কিন্তু বলছি আমরা যাব না। আবার যদি আমরাই বলছি আকর্ষণ বোধ করলে আমরা যাব, তাহলে আমরা বাইরের উদাহরণ না নেই, আমরা নিজেরা নিজেদের কথা চিন্তা করি। আমরা যদি নিজেরা নিজেদের কথা চিন্তা করি তাহলেই আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু ইম্পর্টেন্টটা অনেক, টাইটেল আর হেডিং। সো আমরা একটা টাইটেল লিখার আগে অনেক কিছু চিন্তা করে, আমার কম্পিটিটরের কথা চিন্তা করে, আমার কম্পিটিটর কিভাবে লিখেছে ওগুলো দেখে রিসার্চ করে তারপরে যে হচ্ছে আমি একটা ডিসিশনে পৌঁছাবো। ঠিক আছে? এরপর আমরা চলে যাই, এটা চলে গেল। এরপরে দেখেন আমার কিন্তু ওয়ার্ক করতে হবে আমার ফোকাস কিওয়ার্ড নিয়ে। ঠিক আছে, যে আমার ফোকাস কিওয়ার্ড গুলো যেন ইমপ্লিমেন্টেশনে কোনো প্রবলেম না হয়। যেমন দেখেন এখানে ওরা যে জিনিসটা বলতেছে যে আমি যখন ইন্ট্রোডাকশনের পার্টটা করব, হ্যাঁ ইন্ট্রোডাকশনের পার্টটা যখন করব তখন কিন্তু মাস্ট বি হচ্ছে আমাকে আমার আর্টিকেলে ফোকাস কিওয়ার্ডের বিষয়টা রাখতে হবে। এরপরে দেখেন ওরা আরেকটা কথা বলতেছে যে H2, H1 কিন্তু আমাদের টাইটেল নিয়ে নিছে, H2 আর হচ্ছে কনক্লুশন। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে যে আমরা একদম শেষের যে পার্টটা দিব ওই পার্টেও আমরা চেষ্টা করব আমাদের ফোকাস যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটাকে রাখার। ঠিক আছে, ওই কিওয়ার্ডটাকে আমরা রাখার চেষ্টা করব। এতে যে জিনিসটা হয় দেখেন দুইটা জিনিস হচ্ছে এখানে। প্রথমত হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশনটাও হচ্ছে, তার সাথে সাথে মানুষও বুঝতে পারতেছে যে এটা বেসিক্যালি কি নিয়ে লেখা। আর তার সাথে সাথে হচ্ছে গুগলও এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছে যে না, এই লোক যে লিখছে এ আমাকে ফোর্সও করছে না কিন্তু এ ভালো লিখছে। ঠিক আছে, বেসিক্যালি এখানে একটা জিনিস দেখেন যে আমি আপনাদেরকে যে এতদিন পর্যন্ত যাই শিখাচ্ছি আমি দুটা জিনিসের উপর আপনাদের ফোকাস বেশি দেওয়ানোর চেষ্টা করছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো কিছু ফোর্স করব না গুগলকে, যে গুগল আমাকে র্যাঙ্ক দাও, গুগল এই কিওয়ার্ডের জন্য আমাকে র্যাঙ্ক দাও। আমি কখনো গুগলকে ফোর্স করব না, কিন্তু আমি স্মার্ট ওয়েতে গুগলকে চেষ্টা করব পোক করার, যে গুগল নিজে আসবে, নিজে এসে যেন গুগল কি করবে, গুগল নিজে এসে আমাকে একটা র্যাঙ্ক দিয়ে যাবে। ঠিক আছে, দেখেন যদি আমরা এই পার্ট গুলো ভালো করে বুঝে থাকি যে আমরা ইন্ট্রোডাকশনে কেন দিব, আমরা কেন H2 তে দিব, আমরা কেন কনক্লুশনে দিব, এইগুলো যদি আমরা বুঝতে পারি, এইগুলো বুঝে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করি তাহলেই তো আমরা দিন শেষে রেজাল্ট পাবো নাকি? তাহলে আমাদের রেজাল্ট আসবে? রেজাল্ট কিন্তু আসবে না। হ্যাঁ, অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করে কিন্তু দেখেন সফল হতে পারে না। এর কারণ হচ্ছে এই যে সে শিখেছে ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ শিখেছে কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ভুলগুলো হয়, তো এরকম ভুলগুলো হওয়ার ফলেই কিন্তু দেখা যায় যে দিন শেষে রেজাল্ট ড্রপ করে। সো দেখেন রেজাল্ট ড্রপ করানো যাবে না, রেজাল্ট যেন ভালো থাকে এইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করা উচিত সবার। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের কাজ করা উচিত যে রেজাল্ট কিভাবে ভালো রাখা যায়। এরপরে চলেন, এখানে ওরা বলছে যে আমাদের যে কন্টেন্টটা আছে কন্টেন্টটাকে আমাকে তিনটা পার্টে বেসিক্যালি হচ্ছে ভাগ করা উচিত, তিনটা মেইন পার্টে। প্রথমত এখানে যে জিনিসটা ওরা বলছে যে আমাকে বেসিক্যালি একটা স্টোরি দিয়ে, হ্যাঁ আমি আমি ধরেন আপনাদেরকে একটা স্টোরি বলতে বলতে ওই স্টোরির ভিতরে আমি আমার কিওয়ার্ডটা দিলাম ফার্স্ট প্যারাগ্রাফে, হ্যাঁ বা হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করলাম। হ্যাঁ, এখন দেখেন বা আমি আপনাকে মানে ইন্সপিরেশনাল মূলক কোনো কোটটা দিয়ে দিলাম বা কোনো কোটেশন আকারে দিয়ে দিলাম, হ্যাঁ আর্টিকেলের ভিতরে। এখন এই জিনিসগুলো আমরা কেন করি, যেন মানুষ এগুলো যখন পড়বে, মানুষের নেচারটাই এরকম
যে সে যদি এরকম স্টোরি কোনো কিছু পড়তে থাকে, বা হচ্ছে ধরেন তাকে কেউ কিছু জিজ্ঞাসা করে, তখন সে নিজে থেকে অ্যান্সার দিতে চায়, বা একটা স্টোরি যদি শুনে বা পড়ে সেটাকে কিন্তু সে হচ্ছে মানে শেষ করার চেষ্টা করে। বা আপনাকে যদি কেউ মোটিভেশন দেয়, দেখবেন আপনি নিজের থেকেই মানে ওখানে খুশি মনে হচ্ছে এই মোটিভেশনটা আপনি নিচ্ছেন। ঠিক আছে, আপনি খুশি মনে হচ্ছে এই মোটিভেশনটা নিচ্ছেন। কিন্তু দেখেন, আমরা যে কাজটা করব এখানে, আমাদের এগুলো করার রিজন হচ্ছে কি, আমরা কিন্তু আরেকটু ভালো করতে চাই এসইও তে। প্লাস হচ্ছে দেখেন, স্টোরির সাথে কিন্তু কখনোই র‍্যাঙ্কিং এর সম্পর্ক বা গুগলের সম্পর্ক না। স্টোরির সাথে সম্পর্ক হচ্ছে কাস্টমারকে বেশিক্ষণ ধরে রাখা। তখন আপনার যে আবার ওই যে র‍্যাঙ্কিং এর ফ্যাক্টর গুলো চলে আসে। হ্যাঁ, তারপরে দেখেন ওরা আমাদেরকে যে জিনিসগুলো বলছে, যে আমাকে আমার বডিতে, হ্যাঁ, যে টাইটেল আর হেডিং আছে ওইটা অনুযায়ী কথা লিখতে হবে। এরপর একটা জিনিস লিখতে হবে যে আমাকে প্যারাগ্রাফ গুলো 3 থেকে 4টা সেন্টেন্সের ভিতরে দিতে হবে। দেখেন, আমি যদি অনেক বড় বড় করে দিই, যেমন এখানে আপনারা চিন্তা করেন, এই লেখাটা যদি আমি অনেক বড় দিতাম, এটার প্রতি কিন্তু অনেকেই হচ্ছে মনোযোগ হারায় ফেলতেন। বা পড়তে পড়তে একটা সময় মনে হতো যে এগুলো তো লেখার জন্য হয়তোবা লিখেছে, এতগুলো আমি কি পড়বো, এতগুলো পড়ার তো আমার সময়ই নেই। ঠিক আছে, এতগুলো আমি কি পড়বো, এতগুলো পড়ার তো আমার সময়ই নেই। তখন যে জিনিসটা হতো, যে আপনারা কিন্তু মানে মনোযোগ বা আকর্ষণ হারায় ফেলতেন। সো এই কারণেই দেখেন, এই যে প্যারাগ্রাফ গুলো লেখা হয়েছে, বা আপনারা যে প্যারাগ্রাফ গুলো লিখবেন, এগুলো শর্ট করে দেওয়ার চেষ্টা করবেন। বেশি বড় বড় প্যারাগ্রাফ দিবেন না। বেশি বড় প্যারাগ্রাফ দিলে, যেমন ধরেন এইটা যদি মনে করেন আরো লং হতো, একদম এই পর্যন্ত চলে আসতো, শুধু এইটাই, তাহলে অনেকের ক্ষেত্রে আমি দেখতাম যে এটা পুরোটা পড়তে চাইতো না। কারণ দেখেন, আমাদেরকে মানুষের সাইকোলজি বুঝতে হবে। আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার রিডার বেসিক্যালি কি চাচ্ছে। আমি কি চাচ্ছি এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে আমার ইম্পর্টেন্সটা কম। আমার বুঝতে হবে যে আমার রিডার কি চাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন, আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি। আপনি যদি একটা ব্লগে যে ব্লগটা দেখলেন, প্রায় মানে বড় বড়, অনেক বড় বড় প্যারাগ্রাফ, অনেক বড় বড় প্যারা, তাহলে ওইটা মানে একদম শেষ করে বের হবে এরকম অডিয়েন্সের সংখ্যা কিন্তু খুবই কম হবে, তাই না? আপনার ধরেন 1000 ওয়ার্ডেরই একটা হচ্ছে শুধু প্যারাগ্রাফি, বাকি তো আরো লেখা টেখা আছে। এখন এত বড় যদি একটা প্যারাগ্রাফ হয়, আমরা কয়জন এটা সম্পূর্ণটা পড়বো? শুধু প্যারাগ্রাফটাই। এরপরে তো আরো অনেক কিছু আছে। বেশি বড় যদি একটা প্যারাগ্রাফ হয়, তাহলে কয়জন পুরো যে আর্টিকেলটা আছে এটা পড়ে বের হবে? দেখে হাত তোলেন তো। এক্স্যাক্টলি, এত বড় কিন্তু পড়তে চাবে না, আমরা নিজেরাও পড়তে চাবো না। আপনি এখন একটা আর্টিকেলে যেয়ে দেখেন, আর্টিকেলটা যদি অনেক বড় হয়, আপনি পড়বেন না। ঠিক আছে, আপনিই পড়বেন না, আপনি বের হয়ে চলে আসবেন। আমি বললাম না যে এখানেও যদি আমি বেশি বড় করে দিতাম, আপনারা পড়তেন না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখান থেকে পড়তো না। এখন কথা হলো যে আমরা কিন্তু আমাদের অডিয়েন্সদের কথা চিন্তা করব, যে তাদেরকে কিভাবে বা কতক্ষণ হচ্ছে ধরে রাখতে হবে। ঠিক আছে, সো তাদেরকে এভাবে ধরে রাখার জন্য আমি ছোট ছোট প্যারা দিব। ঠিক আছে, আমি ছোট ছোট প্যারা দিব, ছোট ছোট প্যারা দিয়ে হচ্ছে আমি কাজ করব। হ্যাঁ, ডিসকাউন্ট রিলেটেড টপিক দিলে অবশ্যই পড়বে, কিন্তু ওই যে ডিসকাউন্ট রিলেটেড টপিক তো খুবই অল্প ওয়ার্ডের ভিতরেই আপনার শেষ হয়ে যাবে। কারণ এখানে তো আপনি অনেক কিছু অ্যাড করতে পারছেন না, যেহেতু আপনার কল টু অ্যাকশন হচ্ছে ডিসকাউন্ট। এরপরে দেখেন, আমাদের যে কল টু অ্যাকশন বা কনক্লুশনের যে পার্টটা থাকবে,
এটা অবশ্যই ইন্ট্রোডাকশনের সাথে রিলেটেড হবে এবং এখানে একটা ইফেক্টিভ আমরা কল টু অ্যাকশন দেওয়ার চেষ্টা করব। কল টু অ্যাকশন কি হতে পারে? আমি শার্টের একটা ডিসকাউন্ট দিচ্ছি, সেখানে তাকে আমি বললাম যে আপনি এই লিংকে যে ক্লিক করে আপনি কিনতে পারেন, বা এই ভাউচারটা এখানে ক্লিক করে আপনি কুপন কোড দেখে আপনি 50% ডিসকাউন্টে কিনতে পারেন। সো একটা স্ট্রং হচ্ছে আপনাকে কল টু অ্যাকশন ইউজ করতে হবে। ঠিক আছে? কল টু অ্যাকশনের ক্ষেত্রে যেন আমাদের ভুল না হয়। কারণ দেখেন অনেকেই যে কাজটা করে লিখে, কিন্তু মানে একটা লিখার পর, হ্যাঁ, আমাদের যে অডিয়েন্স গুলো আছে এদেরকে দিয়ে আমি যে কি করাতে চাচ্ছি আমি নিজেও জানি না। আমার যে অডিয়েন্স গুলো আছে এদেরকে দিয়ে আমি কি করাতে যাচ্ছি আমি নিজেই তো জানি না। আমি যদি নিজেই তাদেরকে একটা কল টু অ্যাকশন না দিই, বা তাদেরকে হচ্ছে আমি একটা আইডিয়াল তাদেরকে কোনো কিছু না বুঝিয়ে দিই, তাহলে তো হচ্ছে আমি যে এত কষ্ট করলাম একটা আর্টিকেল লিখা তো সহজ না, তাই না? আর্টিকেলটা লিখতে তো অনেক টাইম লাগবে। সো এই যে আমি কষ্ট করলাম, কষ্ট করে যে আমি আর্টিকেলটা লিখলাম, লিখে তো কোনো লাভ হলো না। লিখে সিরিয়াসলি কোনো লাভ হলো না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমি তো কল টু অ্যাকশনটাই দেই নাই। যেহেতু আমি কল টু অ্যাকশন দেই নাই, তো সেই ক্ষেত্রে তো হচ্ছে আমার অডিয়েন্স গুলো বুঝবে না যে আমি কি করতে চাচ্ছি। এরপরে দেখেন আমরা ঘুরে ফিরে আবার চলে আসলাম হেডিং এ। ঠিক আছে? আমি ঘুরে ফিরে আবার চলে আসলাম হচ্ছে হেডিং এ। বেসিক্যালি এখন দেখেন, এই যে আমি যে হেডিং শিখিয়েছিলাম না, মনে আছে? দেখি হেডিং কাকে বলে বলেন তো সবাই। কমেন্ট বক্সে লিখেন তো, চ্যাট বক্সে লিখেন তো। হেডিং কাকে বলে? আমি ট্রান্সলেট করে বাংলা নাম জিজ্ঞাসা করি নাই, আমি বুঝিয়েছি যে হেডিং কাকে বলে। আহ মাজিদুল ইসলাম, আপনি প্লিজ আমার আগের সবগুলো ভিডিও দেখবেন। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড ইজ হেডিং, ফোকাস কিওয়ার্ড হেডিং না। ঠিক আছে? আপনি সবগুলো ভিডিও দেখবেন, দেখে আপনার এসডব্লিউ গুলো সাবমিট করবেন। কারো হেডিং তো মানে হেডিংটা এত সুন্দর করে শিখালাম, কেউই তো হেডিং পারছেন না। একজন লিখেছেন টাইটেল, ওয়াহিদুল ইসলাম আগের ভিডিও দেখবেন। ইশরাত, আপনিও আগের ভিডিও দেখবেন। না, আপনার সংজ্ঞা হয় নাই বেলাল। এমডি রাকিবুল ইসলাম, আমরা এভাবে হচ্ছে হাজিরা শীটটা বারবার দিব না। ঠিক আছে? আপনি হাজিরা শীট দিচ্ছেন কেন? রাকিবুল ইসলাম, সাইদ হোসেন, কি মূল কথা হলো হেডিং? আপনারা হেডিংটা কি মানে বুঝতেছেন নাকি বুঝেও হচ্ছে বুঝছেন না? এই যে তন্ময় ঘোষ লিখছে শিরোনাম, H1 থেকে H6 হচ্ছে হেডিং। ঠিক আছে? এসইওর ভাষায় কথা বলেন। এসইও যেটা চায় সেটা বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই দেখলাম উল্টাপাল্টা লিখছেন। কারো মাথায় এই জিনিসটা নাই যে H1 থেকে H6 পর্যন্ত তো হচ্ছে আমার হেডিং। আর রাকিবুল ইসলাম, আমি কিন্তু এখনো আপনার অ্যান্সারটা পাই নাই। আপনি কেন শীটটা দিলেন? আপনাদের আসলে কি বলবো, বলেও কিছু লাভ নাই। শীট দিয়ে দিচ্ছেন, ই করছেন, এগুলোর এক্সেস দেওয়াই উচিত না। এমডি রাকিবুল ইসলাম, শীটটা কেন দিলেন? আপনাকে যে জিজ্ঞাসা করছি শুনছেন কথা?
আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমাদের হেডিং পার্টে। সো হেডিং পার্টের যে বিষয়টা, সেটা হচ্ছে অবশ্যই এখানে ওরা বলছে H1 থেকে H6 ইউজ করা ভালো। কিন্তু ওরা কিন্তু দেখেন আমাদেরকে সাজেস্ট করছে যে অ্যাটলিস্ট H1 2 3 4 ইউজ করো। এখন দেখেন H1 তো চলে যাচ্ছে আমার টাইটেলের ভিতরে, এটা আমি ইউজ করলেও করব, না করলেও আমাকে করতেই হবে। আর H2 এর যে বিষয়টা, সেকেন্ড তো হেডিং দিবেনই, তার সাথে আরো দুইটা হেডিং অ্যাটলিস্ট আপনি দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, হেডিং এ যদি আপনার কাছে মনে হয় যে 5 বার যেহেতু আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারি, সো সেক্ষেত্রে হেডিং এ একটা দিলাম, সাব হেডিং গুলাতে বা H3 4 এগুলাতে হচ্ছে আপনি যে আপনার সাব কিওয়ার্ড গুলো আছে ওগুলো দেন, সমস্যা নাই। কিন্তু এগুলো দিতে হবে, তো দেওয়ার চেষ্টা করতে হবে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে যে আমরা যত সুন্দর করে হচ্ছে এগুলো নিয়ে কাজ করব, হ্যাঁ, বা গুগলের র্যাঙ্কিং এর জন্য আমরা চেষ্টা করব, তত আমাদের জন্য ভালো, কিন্তু গুগলকে ফোর্স করা যাবে না। এরপরে দেখেন যে আমাদের কন্টেন্টের লেন্থ ওরা আমাদেরকে সাজেস্ট করছে যে 1 থেকে 1,500 ওয়ার্ড আমরা দিতে পারি, কারণ এটা রিড করতে 4 থেকে 5 মিনিট লাগে। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, একটা রিডার, হ্যাঁ, জেনারেলি হচ্ছে 4 থেকে 5 মিনিটই অন অ্যাভারেজ রিড করতে পারে, এর বেশি কখনোই সম্ভব না। ঠিক আছে? এর বেশি কখনোই সম্ভব না। আপনি বলেন তো, আপনি একটা আর্টিকেল, হ্যাঁ? আপনি কি ১০-১৫ মিনিট যাবৎ কন্টিনিউয়াসলি পড়বেন? পড়বেন না কিন্তু। খুব এক্সেপশনাল কিছু বিষয় থাকে। এক্সেপশনাল বিষয়গুলো বাদ। আমরা চিন্তা করব কি? আমাদের লাখ, লাখ অডিয়েন্স এর কথা। এক্সেপশনাল ওই ২-১ টা ঘটনা হচ্ছে পড়া যেতেই পারে। কিন্তু আমরা যদি আমাদের লাখ, লাখ অডিয়েন্স বা অন্য যে ভালো আরো বেশি, বেশি অডিয়েন্স এর কথা চিন্তা করি, তাদের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তারা সবাই কিন্তু এত বেশি লম্বা একটা আর্টিকেল পড়বে না। সো সেক্ষেত্রে আমাকে একটু সতর্ক হতে হবে। আমি হচ্ছে চেষ্টা করব ১,০০০ ওয়ার্ডের রাখি আমি আর্টিকেলটা। ১,০০০ ওয়ার্ডের ভিতরে রাখি আর্টিকেলটা। বেসিক্যালি আমার আর্টিকেলটা এরকম হতে হবে যে এই আর্টিকেলটা যেন মানুষ পড়েও, প্লাস পড়ে হচ্ছে কেউ কোনো বিরক্ত বোধ না করে। শুনেন, একটা বড় প্রবলেম কি জানেন? যে আমাদের আর্টিকেল পড়ে বা একটুক্ষণ পড়েই মানুষ হচ্ছে মনে করেন যে আর ভালো লাগে না তাদের। একটুক্ষণ পরেই হচ্ছে তারা মানে বোর ফিল করে বা মানে ইন্টারেস্টটা হারায় ফেলে। কারণ আমরা যদি বেশি বড় করে ফেলি, দেখেন এখানে প্রবলেমটা কোথায়? আমরা যদি বেশি বড় করে ফেলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ও কিন্তু আর এই জিনিসটাকে ভালোভাবে নিবে না। বেসিক্যালি আমি এখানে বুঝাতে চাচ্ছি যে আমাদের যে অডিয়েন্স গুলো আছে, আমাদের অন্য যে অডিয়েন্স গুলো আছে, কাদের কথা, হ্যাঁ? এখন ওরা যদি বা আমাদের অডিয়েন্স গুলো যদি ভালোভাবে না নেয়, আমাদের অডিয়েন্স গুলো যদি এগুলাকে হচ্ছে ওভাবে মনে করেন না দেখে, হ্যাঁ? সো আমাদের কিন্তু এটা করেও কোনো লাভ নাই বলেন। আছে? আমাদের কিন্তু কোনো লাভ নাই। এর রিজনটা কি? এর রিজনটা কিন্তু খুবই সিম্পল। একটা মানুষের মানে পড়ার যে ক্ষমতা আছে, হ্যাঁ? এটা কিন্তু বেশি না। এটা বেশি না। মানুষ যদি ধরেন কন্টিনিউয়াসলি হচ্ছে একই জিনিস পড়তে থাকে, হ্যাঁ? একই জিনিস পড়তে থাকে। এখন পড়তে, পড়তে মানুষ কিন্তু বিরক্ত হবে। মানে পড়তে, পড়তে মানুষের সাইকোলজিটা এরকম চলে যাবে, এতক্ষণ যাবৎ পড়ছি, মানে কি পড়ছি কিছুই মনে নাই। সো আমাদেরকে এইখানে একটু সতর্ক হতে হবে যে আমরা যে জিনিসটা চেষ্টা করব যে উনাদের দিব। কিন্তু এত বেশিও হচ্ছে আমি আমার এখানে দিয়ে দিব না, যেটাতে মানুষ পরবর্তীতে কোনোভাবে বোর ফিল করে। ঠিক আছে? এইটা আমাদের জন্য হচ্ছে ইম্পোর্টেন্ট। এটা আমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। বুঝতে পারছেন এই পার্টটা? আশা করি এটা বুঝতে পারবেন। কারণ দেখেন, এখানে যদি আমরা ভুল করি, অনেক বড় কিছু দিয়ে দিই, অনেক বড় কিছু দিয়ে দিলাম, তাহলে তো কোনো লাভ নাই।
কারণ বড় কিছু কি মানুষ কিন্তু ওভাবে হচ্ছে পছন্দ করবে না। এটাই হচ্ছে আমাদের মূল রিজন। এরপরে দেখেন আমাদেরকে একটা জিনিস ঠিক রাখতে হবে। সেটা হচ্ছে কি আমাদের গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না। গ্রামাটিক্যালি কোনোভাবেই হচ্ছে মিস্টেক করা যাবে না। কেন গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না? কারণ দেখেন, আমি হচ্ছি আপনার ওয়েবসাইটে হচ্ছে পড়তে গেলাম কোনো আর্টিকেল। পড়তে যেয়ে আমি দেখলাম যে আপনার গ্রামাটিক্যাল অনেক বেশি মিস্টেক। আমি পড়তে পারছি না। তখন আমি বা আপনি আমরা নিজেদের কথাই চিন্তা করি। আমরা কি বেশিক্ষণ ওই ওয়েবসাইটে থাকবো? কি মনে হয় সবার? ধরেন গ্রামাটিক্যালি অনেক মিস্টেক ওর। হ্যাঁ? গ্রামাটিক্যালি অনেক বেশি মিস্টেক করে রাখছে। আমরা কি থাকবো? আমার তো মনে হয় না যে আমরা থাকবো কেউ। আমাদের তখন নিজেদেরই হচ্ছে বিরক্ত চলে আসবে যে আরে এ তো একটা আর্টিকেলই হচ্ছে লিখতে পারছে না। তাই না? আমাদের নিজেদের মনে এটা চলে আসবে না? যে ও তো হচ্ছে একটা আর্টিকেলই লিখতে পারছে না। কিন্তু মানে ওরটা তো পড়ে আমার মনে হয় না আমি ইনফরমেটিভ কিছু পাবো। কারণ ওর হচ্ছে স্পেলিং ভুল। এক্সাক্টলি। আপনার কিন্তু বিরক্ত লাগা শুরু হয়ে যাবে যে এ গ্রামাটিক্যালি এত ভুল করে রাখছে, এটা তো পড়াই যাচ্ছে না। এরপরে দেখেন আপনি যদি পড়তে যান, এখানে যদি স্পেলিং অনেকগুলো মিসিং থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম। কারণ কি? স্পেলিং গুলো যখন মিসিং থাকে, তখন এখানে একটা প্রবলেম হয় কি? আপনি তখন নিজে হাসাহাসি করবেন যে এ কি লিখেছে? তাই না? এ কি লিখেছে? এর তো হচ্ছে সবগুলোই ভুল হইছে। হ্যাঁ? এর সবগুলোই হচ্ছে ভুল হইছে। তখন কিন্তু আপনি নিজেই ওটাকে চিন্তা করবেন যে এর গ্রামাটিক্যালি ভুল আছে, এর হচ্ছে স্পেলিং এ ভুল আছে। তো এর আর্টিকেল হয়তোবা পড়ে আমি কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি জানতে পারবো না। আমি হয়তোবা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু জানতে পারবো না। সো আমার হচ্ছে ওটা না পড়াই ভালো। এরকম একটা কনসেপ্ট চলে আসবে। দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র আমরা যে আ মানে একদম অফ সাইড নিয়ে কাজ করছি এটা না। আমরা কিন্তু ব্যাক এন্ড এর কাজও করছি। ফ্রন্ট এন্ড এর সাথে, সাথে ব্যাক এন্ড এর কাজগুলোও করছি। যে মানুষ কি চিন্তা করতে পারে বা আমাদের কোন জিনিসগুলো মাস্ট বি করা দরকার, এটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি। ঠিক আছে? সো আমরা যে জিনিসটা চেষ্টা করব যে আমাদের যে কনটেন্টটা আছে, এই কনটেন্টটা মাস্ট বি এরকম হতে হবে যে এটাতে কোনো গ্রামাটিক্যাল ভুল থাকা যাবে না। ইনফেক্ট এটার কোনো স্পেলিং এও আমাদের মিস্টেক করা যাবে না। ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের মূল ৮ টা যে SEO ফ্রেন্ডলি করার জন্য যে ৮ টা জিনিস করতে হবে, এটার মূল বিষয়গুলো ছিল হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে যে আপনাদের কাছে এখন মনে হচ্ছে না যে এই আর্টিকেলটা তো অনেক কঠিন, লিখা অনেক কঠিন, তাই না? অনেকের কাছেই হয়তো মনে হবে যে এটা তো লিখা অনেক কঠিন মনে হচ্ছে। কার কাছে কঠিন মনে হচ্ছে দেখি? কমেন্টে লিখতে পারেন যে আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে। দেখেন এখানে লুকোচুরির কিছু নাই। আমরা এখন সহজ ওয়ে গুলো দেখব। ঠিক আছে? আমরা এখন সহজ ওয়ে গুলো দেখব। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই দরকার। তো এখন কথা হচ্ছে চলেন আমরা কিছু সহজ ওয়ে দেখি আগে। আপনারা সবাই কি ChatGPT র সাথে পরিচিত? আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাই যে দেখেন, আমরা যে এই যে কনটেন্টটা লিখবো, এই কনটেন্টের কিভাবে এটাকে আমরা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা এইটা চেক করব। ঠিক আছে? কিভাবে আমরা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা এইটা আমরা এখন একটু চেক করে দেখব। এই যে গ্রামারলি আছে না? গ্রামারলি লিখে সবাই হচ্ছে সার্চ দিবেন।
ঠিক আছে? গ্রামারলি লিখে হচ্ছে সার্চ দিবেন। গ্রামারলি লিখে সার্চ দেওয়ার পর এই যে এই লিঙ্কটা আসবে। হুম? গ্রামারলির এই লিঙ্কটা আসবে। এইখানে আমাদের কাজ হচ্ছে একটাই, যে আমরা এখানে সাইন ইন করে ফেলি গুগল দিয়ে। এখানে বেসিক্যালি আপনি গুগল দিয়ে সাইন ইন করবেন। গুগল দিয়ে সাইন ইন করার পর যে কাজটা করবেন, যে আপনার যে লেখাটা আছে এইটাকে এখানে পেস্ট করে দেখবেন যে আসলে আপনার গ্রামাটিক্যালি কোনো ভুল আছে কিনা। আমরা হচ্ছে এইটা দেখি। কিছু ডেমো টেক্সট নেই আগে আপনাদের জন্য। এই যে দেখেন, ও হচ্ছে আমাকে কিছু জিনিস জিজ্ঞাসা করতেছে। এগুলো আমরা দিয়ে দিই। এগুলোতে আমাদের এত কিছু দেখার দরকার নাই, বা স্কিপ করে দিই আপাতত। এই যে দেখেন, এটাকে আমি অ্যাজ এ এক্সটেনশন হিসাবেও ইউজ করতে পারি। এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ? বাট এত কিছুর দরকার নাই। আমরা সরাসরি হচ্ছে grammarly.com এ যাই। আবার উম আমরা কিছু ডেমো টেক্সট গুলো নিই আগে। অনেকে মেবি নতুন নিচ্ছে। হ্যাঁ, গুগলটা হচ্ছে গুগল বার্ড। সো গুগল আসলে এগুলোর তো অভাব নাই। এগুলো হচ্ছে আমরা অনেক রকমেরই ইউজ করতে পারি। হ্যাঁ? যেমন এই যে আমি রাইট মি এর কথা বললাম, ওগুলোও ইউজ করতে পারেন। এরপরে দেখেন, উম সাপোজ আমি একটা কনটেন্ট নেই। এই একটা কনটেন্ট আমি নিবো। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু ফ্রি। হ্যাঁ? সো ফ্রিতে কিন্তু অনেক কিছুই হচ্ছে পাবেন না। এই যে দেখেন, আমি নিউ একটা ফোল্ডার নিবো। এইখানে বেসিক্যালি হচ্ছে আমরা চেক করব। হুম? আমাদের যেই গ্রামাটিক্যাল কোনো যদি মিস্টেক থাকে, তাহলে ও কিন্তু এইখানে হচ্ছে ধরায় দিবে আমাকে। এই যে দেখেন, ওকে গট ইট। আমি যা কপি করছি আমি পেস্ট করে দিই। এখন ও চেক করবে। হ্যাঁ? যে আমার এখানে যতগুলো প্রবলেম আছে ও দেখেন এখানে বলে দিবে। এর সাথে, সাথে হচ্ছে ও আমাকে একটা ওভারঅল স্কোর দিবে। এই স্কোরটা আমার অবশ্যই উচিত যে এই স্কোরটাকে 80 বা 90 এর ভিতরে রাখা। দেখেন, এখানেও আমাকে ক্যারেক্টার গুলো গুনে দিচ্ছে, ওয়ার্ড দিয়ে দিচ্ছে, আমার কতগুলো সেন্টেন্স আছে, আমার এটার রিডিং টাইম কতক্ষণ লাগবে, আমার এটার স্পোকিং টাইম কতক্ষণ লাগবে, সবকিছু কিন্তু ও আমাকে বলে দিচ্ছে। প্লাস তার সাথে, সাথে হচ্ছে ১০০ র ভিতরে 68 হচ্ছে ও আমাকে স্কোর দিচ্ছে। চলেন আমরা এগুলাকে হচ্ছে কারেক্ট করি। এই যে দেখেন, ও কিন্তু আমাকে কারেক্ট করতে বলছে। আমি যদি অ্যাকসেপ্ট করি, হয়ে যাবে। এই যে আমি যদি অ্যাকসেপ্ট করি, এটাও হবে। এটাও যদি আমি অ্যাকসেপ্ট করি, দেখেন আমার স্কোর গুলো কিন্তু বাড়বে আস্তে, আস্তে। ঠিক আছে? এগুলো যদি আমি অ্যাকসেপ্ট করি, দেখেন আমার ওভারঅল যে প্রবলেম গুলো ছিল এগুলো কিন্তু চলে যাচ্ছে। হুম? আমার কিন্তু এখন স্কোর বেড়ে যাচ্ছে। দেখি শেষ পর্যন্ত আমার স্কোর কত হয়। এখন দেখেন মেইন যে প্রবলেম, যে আমাকে এখানে বলছে যে আরো ৫ টা জিনিসে তোমার অ্যাডিশনাল একটু ইস্যু আছে। ওগুলো হচ্ছে তোমার যদি জানতে হয় তাহলে প্রিমিয়ামটা নিতে হবে। প্রিমিয়াম তো আমাদের নাই। তারপরেও দেখেন আমাদের কিন্তু মোটামুটি ভালো একটা স্কোর চলে আসছে। আ এসইও এর জন্য বেস্ট কোন প্ল্যাটফর্ম হবে? কনটেন্ট রাইটিং এর জন্য। কনটেন্ট রাইটিং এর জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আপনার মাথা, আর আপনি যতটুকু রিসার্চ করবেন। আপনার মাথা দিয়ে আপনি রিসার্চ করে মাথা থেকে বের করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এখন দেখেন, এখন কিন্তু ভালোই দেখাচ্ছে। এরপর আরেকটা জিনিস দেখেন, আমরা কতটুকু রেয়ার ওয়ার্ড ইউজ করেছি। আমাদের ওয়ার্ড গুলো কতটা ইউনিক ছিল, এগুলোর উপরেও কিন্তু হচ্ছে ও আমাদেরকে করতেছে। তারপরে দেখেন রিডেবিলিটি চলে গেছে এটা। তারপর দেখেন রিডিবিলিটি, হ্যাঁ?
আমাদের ওয়ার্ডের লেন্থ, আমাদের সেন্টেন্সের লেন্থ, আমাদের রিডিবিলিটি স্কোর কিন্তু মাত্র 43। এটা কিন্তু আমাদেরকে আরো বাড়াতে হবে। এটাকে রিডিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে আরো হচ্ছে বেশি বেশি কাজ করতে হবে। ঠিক আছে? যে আমাদের যেন রিডিবিলিটি স্কোরটা কি হয়? রিডিবিলিটি স্কোরটা যেন বেড়ে যায়। ঠিক আছে? এরপরে দেখেন, ধরেন আমি একটা কন্টেন্ট নিলাম এখান থেকে। ঠিক আছে? আমি কনটেন্টটা নিলাম, নিয়ে হচ্ছে কপি করলাম। এখন আমি চলে যাব হচ্ছে এই কুলিবট.com এ। দেখেন আমি এই কুলিবট.com এ চলে গেলাম। এখন এই কুলিবট.com এ যেয়ে আমি আমার লেখাগুলো পেস্ট করি। দেখেন আমাদের ওয়ার্ড গুলো কিছু বেশি হয়ে গেছে। হ্যাঁ? ওরা কিন্তু নিচ্ছে না। সো এখানে একটু ওয়ার্ডের লিমিটেশন আছে। লিমিটেশন থাকাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যেহেতু এটা ফ্রি। সো দেখেন এখানে কিন্তু সবগুলো অপশন আমি পাবো না। কিন্তু দেখেন আমি এটার ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য, এই লেখাটার ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য আমি কিন্তু এইটা চেঞ্জ করতে পারি। দেখতেছেন এখানে কত কিছু আপনি চেঞ্জ করার জন্য ওরা বলতেছে আমাকে। এই যে দেখেন, একটাতে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন ও কিন্তু চেঞ্জ করার অপশন গুলো দিচ্ছে। হ্যাঁ, আপনি কিভাবে রিডেবিলিটি বাড়াবেন দেখেন। আপনার কাছে এটা যদি কঠিন মনে হয়, আপনি দেখেন এখানে ও আমাকে সহজ কিছু বলছে কিনা। দেখেন এই যে বিকাম পপুলার, এটার বদলে যদি আমি এটা দেই, তাহলে অনেক সহজ না পড়াটা এখন? হ্যাঁ, লরা ইপসম passages become popular in 1960s। তো ওইটার থেকে এটা কিন্তু অনেক সহজ, become popular, কারণ মানুষ এটাকে বেশি পড়তে পারবে। ঠিক আছে? মানুষ এটাকে বেশি বুঝতে পারবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। তো দেখি আমরা আরেকটু যে এই যে এখান থেকে দেখি আমরা ওরা আমাদেরকে কি কি দেখাচ্ছে চলেন। এই যে দেখেন, দেখি এখান থেকে আমরা কোনটা নিতে পারি, কোনটা সহজ হবে। দি রাইস নিয়ে নেই। এরপরে দেখি আর কি সাজেস্ট করতেছে। এখানে কোনো সাজেশন নাই, এখানে কোনো সাজেশন নাই, এইখানে সাজেশন আছে। দি ফিচার দিয়ে দেই, দেখি এখানে কোনো সাজেশন আছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে, দি ফিচার অ্যারেঞ্জমেন্ট অফ লরাইপসম, হয় রিভিউ এমপ্লয়েড, হায়ার ইট দিয়ে দেন। মানে এই যে দেখেন ওরা আমাকে সহজ কিছু ওয়ার্ড এখান থেকে আমি নিতে পারবো। বা ওই যে আপনি যদি এই মানে চ্যাট জিপিটি থেকেও নেন কিছু, চ্যাট জিপিটি থেকে নিয়েও এখানে এসে চেঞ্জ করবেন, তাহলে তার গুগল কিন্তু ধরতে পারবে না। ঠিক আছে? এই যে দেখেন ওয়েল নোন ট্রুথের জায়গায় ওয়েল নোন ফ্যাক্ট দিয়ে দেন। মানুষের যতটা ভালো বুঝতে পারে, যেমন এই ওয়ার্ডটা কঠিন, এটাকে ভিজিবল করে দেন। দেখেন এখন কিন্তু লেখাটা সহজ লাগতেছে। এমপ্লয়িং এর জায়গায় হচ্ছে দিয়ে দেন ইউজিং। সহজ ওয়ার্ড ইউজ করেন, সহজ ওয়ার্ড ইউজ করেন। তারপরে দেখি নরমালের জায়গায় কি আছে, নরমাল ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নাই। উইক মেক্স, আমরা মেকিং দিয়ে দিই। যে দেখেন, দেখি ক্লিয়ার, মেকিং ইট লুক ক্লিয়ার। সো দেখেন আমরা এখানে যেই চেঞ্জেস গুলো করছি বা যেগুলো নিয়ে কথা বলছি, এগুলো করার মূল উদ্দেশ্যটা কি? এগুলো করার মূল উদ্দেশ্যটা কি? এগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কত সহজে কাজ করতে পারি। বা দেখেন এখন এখান থেকে কিন্তু এখানে অনেকগুলো চেঞ্জেস চলে আসছে। এই যে চেঞ্জেস গুলো আসতেছে, এই চেঞ্জেস গুলো আসার ফলে একটা জিনিস কিন্তু খুব ভালো হচ্ছে। কি জিনিসটা ভালো হচ্ছে? যে আমি কিন্তু মানুষকে রিডিবিলিটি বাড়ানোর জন্য, হ্যাঁ, আমি কিন্তু মানুষের রিডিবিলিটি বাড়ানোর জন্য এখানে কাজ করতে পারতেছি। যদি আমি চ্যাট জিপিটি দিয়েও নি, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ এই যে এখানে যে আমি এত চেঞ্জেস করলাম,
মানুষকে বোঝানোর জন্য যে আরো চেঞ্জেস গুলো করলাম, এই চেঞ্জেস গুলো করার ফলে যে জিনিসটা হচ্ছে, আমার কিন্তু মানুষ এক কথা হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে যদি আমি নেই তাহলেও কোনো প্রবলেম হবে না, কারণ ওই যে আমি চেঞ্জ করছি, আমি গ্রামাটিক্যাল চেঞ্জ করছি, তারপরে হচ্ছে ধরেন যে এখানে আমি আমার কথাগুলো চেঞ্জ করছি, ওয়ার্ড গুলো চেঞ্জ করছি। সো আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম হবে। ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন যে এই যে এখানে যে আমি এই কথাগুলো যে নিয়েছি, এটা কিন্তু আমি একটা ওয়েবসাইট থেকে কপি করেছি না? এই লেখাটা তো এই যে লরা ইপসম এই ওয়েবসাইট থেকে আমি নিয়ে আসছি নাকি? আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে কপি করছি। সো আমি হচ্ছে টুকটাক, আমার অত সময় নিয়ে আমি চেঞ্জ করিনি, বাট আমি টুকটাক কিন্তু এখানে হচ্ছে এডিট করেছি। তাই তো? আমি কিন্তু টুকটাক হচ্ছে এডিট করেছি। সো এখন আমি চেক করব যে আমার যে আর্টিকেলটা আছে বা আমি যা লিখেছি, এটা কতটা ইউনিক। হ্যাঁ, আমাদের কিন্তু শুধু আর্টিকেল লিখলে হয়ে যাবে বিষয়টা তা না। আমাদেরকে কিন্তু এটাও চেক করতে হবে যে আমার যে আর্টিকেলটা আছে, এটা কতটুকু ইউনিক। ঠিক আছে? সো ইউনিকনেসটাও কিন্তু মোর ইম্পর্টেন্ট। তো এখন দেখেন আমরা যে জিনিসটা ট্রাই করব যে আমরা হচ্ছে এটাকে কি কতটুকু ইউনিক আছে বা এই আর্টিকেলটা আগে গুগলে আপলোড হয়েছে কিনা এইটা দেখার একটা মাধ্যম আছে। আপনারা প্লাগেরিজম চেকার লিখবেন। প্লাগেরিজম চেকার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু টুল ব্যবহার করেও খুব সহজে হচ্ছে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। কি মনে হয়? এখন সহজ না? এখন তো অনেক কিছুই মানে চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে ধরেন গ্রামাটিক্যালও চেঞ্জ গুলা করতে পারবেন। তাই না? এখন আস্তে আস্তে সহজ মনে হওয়ার কথা। এই যে দেখেন আমরা এগুলো তো হচ্ছে স্পন্সরড, আমরা স্পন্সরড এ যাব না। আমরা এই লিংকটায় চলে যাই। smallseotool.com এ। এখানে যে এখন আমরা হচ্ছে আমাদের প্লাগারিজমটা চেক করার জন্য এইখানে যে আমাদের যে লিখাটা আছে, এই লিখাটাকে আমরা আগে কপি করি। বা এখান থেকে কপি করতে পারি। এই যে আমি পেস্ট করে দিলাম, হ্যাঁ? পেস্ট করে দেওয়ার পর এখন একটু নিচে যান। এই যে দেখেন চেক প্লাগারিজম। চলুন আমরা প্লাগারিজমটা চেক করি। আমরা কিন্তু এই পুরো লিখাটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসছিলাম। সো এটা কিন্তু 100% প্লাগারিজম হওয়ার কথা। ঠিক আছে? 100% হচ্ছে প্লাগারিজম হওয়ার কথা। কারণ আমরা কিন্তু একটা ওয়েবসাইট থেকে হচ্ছে এটাকে নিয়ে আসছিলাম। চলেন দেখি কি দেখায়। প্রবলেম একটাই যে ফ্রি গুলাতে আপনি ঝামেলায় পড়বেন বেশি। যেমন দেখেন এটা কিন্তু অলরেডি একবার প্রসেস হলো, আবার এটা প্রসেস হচ্ছে, দেখি এবার আসে কিনা। দেখি আবার বলতেছে আই এম নট এ রোবট। আবার আসতেছে আই এম নট এ রোবট, ক্লিক করতে করলাম। দেখি এখন রিপোর্টটা জেনারেট করে দেয় কিনা। দেখি ওরা হচ্ছে এখন ডিটেক্ট করছে। বেসিক্যালি এগুলো আমি যেগুলোই দেখাচ্ছি সবগুলোর ফ্রি ভার্সন দেখাচ্ছি, ঠিক আছে? সো ফ্রি ভার্সনে কিন্তু প্রবলেম হবে।
এটাও আপনারা বুঝতেছেন যেহেতু এগুলো সবগুলোই হচ্ছে পেইড আছে। সো ওরাও চাবে যে ফ্রিতে একটু আপনাকে জাস্ট বুঝিয়ে যে এটার ইম্পোর্টেন্সটা কি, আপনাকে পেইডে নিয়ে আসা। সো এর জন্য কিন্তু ওরাও হচ্ছে এরকম বাগ বা অনেক প্রবলেম আসবে। দেখি এখন ডিটেক্ট করে দেয় কিনা আমাদের। দেখেন এটা রেসপন্সই করছে না। ঠিক আছে? এগুলার পেইড ভার্সন নিবেন। ঠিক আছে? এরকম চেকারের হচ্ছে অভাব নাই। ঠিক আছে? এরকম অনেক, অনেক চেকার পড়ে আছে। চলেন আমরা অন্য চেকার গুলা দেখি। আমাদের হয়তোবা এই চেকারটা এখন কাজ করছে না। কিন্তু দেখবেন আপনারা অনেকে চেক করে দেখতে পারেন এই চেকারটা হয়তো আপনাদের ওখানে আবার কাজ করবে। হ্যাঁ? সো এইগুলোর প্রবলেম হচ্ছে এটা যে আপনি কাজ করে হচ্ছে শান্তি পাবেন না। কারণ ওই যে এদের প্রবলেম তো হচ্ছে অন্য জায়গায়। ঠিক আছে? দেখি এখন দেয় কিনা। দেখি এখন কি বলে। ডিটেক্ট করছে, এখনো ডিটেক্ট করছে। ও% প্লাগারিজম দেখাচ্ছে। আর ইউনিকনেস দেখাচ্ছে 0%। দেখি ডিটেকশনের পরও কি বলে। যাক আমরা ওই পেজ থেকেই বের হয়ে গেলাম। কারণ ওটা হচ্ছে খুব ভালো রকমেরই হয়ে গেছিল। হ্যাঁ, এই ডুপ্লি চেকার দিয়েও আপনি করতে পারেন। এরকম মানে চেকারের তো কোনো অভাব নাই। হ্যাঁ, এরকম চেকারের কোনো অভাব নাই। আপনি খুঁজলে এরকম অনেকগুলা পাবেন। কিন্তু ওই যে আমি বললাম না যে ফ্রিতে করার ক্ষেত্রেই আমাদের যে ঝামেলাগুলো আরকি আসে। হ্যাঁ? ওগুলোই হচ্ছে আমাদেরকে ফেস করতে হবে। দেখি এখানে প্লাগারিজম চেকারের কি অবস্থা। দেখি এটা ওপেন হয় কিনা। ডুবলি চেকারটাও আমি ইউজ করি। ডুবলি চেকারটাও হচ্ছে ভালো। আসলে এখানে যে জিনিসটা সবথেকে বেশি হয়, হ্যাঁ? যে দেখেন আমাদেরকে বলছে 100% প্লাগারিজম, O% ইউনিক। আমাদেরটা তো 100% প্লাগারিজম হওয়ার কথা। কারণ আমি তো অন্য একটা ওয়েবসাইট থেকে হচ্ছে সরাসরি এনে দিয়ে দিয়েছিলাম। তাই না? এই কারণে কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা দেখেন এই যে আমরা এইটাতে দেখলাম এই যে ডুবলি চেকার এটাও কাজ করছে। এখানে ওরা বলতেছে আমাদের যে 50% হচ্ছে প্লাগারিজম আর 50% হচ্ছে ইউনিক। ঠিক আছে? এর রিজন হচ্ছে ওই যে আমি তো হচ্ছে কিছু ওয়ার্ড জাস্ট চেঞ্জ করছি। আমি কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ করি নাই।
ঠিক আছে? আমি কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ করি নাই। সো এখানে যে প্রবলেমটা হয়, আমি যদি সম্পূর্ণটা চেঞ্জ মানে না করি, তাহলে কিন্তু এই যে এরকম 50-50 হলেও দেখাবে। যে আপনার 50% প্লাগেরিজম আছে। ঠিক আছে? ও কিন্তু 50% হলেও দেখাবে। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আমরা এখানে যাই করি না কেন, আমাদের যেন প্লাগেরিজমটা 0 থাকে। বুঝতে পারছেন? প্লাগেরিজমটা যেন 0 থাকে। প্লাগেরিজম নিয়ে যেন আমাদের কারো কোনো প্রবলেম না হয়। প্লাগেরিজমটা মাস্ট বি হচ্ছে 0 থাকতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি? যে দেখেন এখানে যে 50-50 আসছে, এই 50-50 কিন্তু হবে না। এটা আমি তো কনটেন্ট রাইট করি নাই। আমি হচ্ছে কি করছি? আমি শুধু হচ্ছে না 94 ও না। হ্যাঁ? 94 ও না। হিমেল রয় এটা আপনাকে বলা হয়েছে, আপনাকে তো বলা হয় নাই। এটা বেসিক্যালি বলেছি যেন আপনারা না করেন। হ্যাঁ? এখানে দেখাদেখির কিছুই নাই। আপনি হয়তো বুঝতে পারেন নাই বিষয়টা। হুম? এখানে দেখাদেখির কিছুই নাই। এখানে আমার তো আর যেয়ে দেখা লাগবে না। আমি সবগুলো হচ্ছে দেখি। সো অ এটা জাস্ট বলার জন্য আপনাদের। আচ্ছা, তো যাই হোক, আমরা ছিলাম হচ্ছে আমাদের এখানে। এই যে এখানের যে প্লাগারিজমের যে বিষয়টা আছে, এই প্লাগারিজমটা ইউনিক থাকতে হবে। প্লাগারিজম মাস্ট বি 0 থাকতে হবে। ঠিক আছে? প্লাগারিজমে কোনো প্রকার হচ্ছে মানে 1% ও কথা করা যাবে না। কারো কাছ থেকে চুরি এরকম করা যাবে না। ঠিক আছে? সবাই একটা কাজ করবেন যে আপনারা কিভাবে প্লাগারিজমটা ফ্রি বানাইতে পারেন। এই যে যদি কোনো এআই দিয়ে লেখেন, সাপোজ আপনি এআই দিয়ে লিখেছেন। ভালো কথা এআই দিয়ে লিখেছেন। সো এআই দিয়ে লিখার পর এখন আপনার নেক্সট যে পদক্ষেপটা হবে সেটা হচ্ছে এটাকে আপনি চেঞ্জ করেন। গ্রামারলি দিয়ে চেঞ্জ করেন। যেমন দেখেন আমি গ্রামারলি দিয়ে কিছু চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে আমি এই কুলিবর্ড দিয়ে একটু চেঞ্জ করলাম। হুম? হ্যাঁ, 100% হতে হবে। 100% ইউনিক হতে হবে। আমরা মানে কোনোভাবেই হচ্ছে চেষ্টা করব না যে আমরা অন্য কারোরটা হচ্ছে দেখে কপি করব বা অন্য কারোরটা নিয়ে কাজ করব। ঠিক আছে? আমাদের 100% ইউনিক কথা বলতে হবে। বুঝতে পারছেন? সবাই এই জিনিসটা চেষ্টা করবেন যে 100% আমরা ইউনিক দেওয়ার চেষ্টা করব। আর এইখানে যেন কারো কোনো এই মানে কোনো কোয়েশ্চেন নাই এখানে যে আমি কেন 100% ইউনিক দিব? ১-২% হলেও হবে কিনা? না। আমরা চেষ্টা করব 100% রাখার। 100% আপনি না, এটা যে কেউ চাইলেই করতে পারবে। এটা খুবই সিম্পল। তাই না? আপনি নিজে লেখেন, নিজে লিখলেও তো হচ্ছে 100% হওয়ার কথা। সো এটা কোনো প্রবলেমই না। তো আমিও যে জিনিসটা চাই যে আপনারা যেহেতু কনটেন্টের আজকে লাস্ট ক্লাস, কনটেন্ট নিয়ে কথা বলছি। আপনাদের প্লাগেরিজমটা মাস্ট বি ফ্রি থাকতে হবে। তারপর দেখেন আপনাদের আরো কিছু টুলের কথা বলি। যেমন writer.me আছে, হ্যাঁ? এই writer.me আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনাদের লিখিয়ে দেই। হ্যাঁ, এডিট করা লাগবে। দেখেন আপনারা writer.me ইউজ করতে পারেন। তারপর হচ্ছে copy.ai ইউজ করতে পারেন। আরো এরকম অনেক টুল আছে। আর ChatGPT তো মাস্ট আপনারা ইউজ করতেই পারেন। তাই না? আপনারা Grammarly ইউজ করতে পারেন। আপনারা Culibot ইউজ করতে পারেন। হ্যাঁ? আপনারা হচ্ছে plagiarism টাও চেক করতে পারেন। plagiarism টাও চেক করতে পারেন। plagiarism টা চেক করার জন্য হচ্ছে আপনারা স্মল টুল যেটা আছে ওটা নিতে পারেন।
বা হচ্ছে ডুপ্লিকেট যেটা আছে এটাও নিতে পারেন। সো এখানে কিন্তু অপশনের কোনো কমতি নাই। ঠিক আছে? এই যে এই রাইটার মি ডট এটা নিতে পারেন। হুম? এটা দিয়ে দিই আপনাদের ইসে। এটাও অনেকে ইউজ করতে পারেন। দেখেন বেসিক্যালি এগুলো আপনাদের কেন দেখাচ্ছি? বা এগুলো আপনাদের বুঝানোর কারণটা কি? এগুলো বুঝানোর কারণ হচ্ছে একটাই যে আমরা যেন কোনোভাবে হচ্ছে এখানে মানে লিখার সময় যেন বেশি ঝামেলা না করে ফেলি। দেখেন লিখার সময় অনেকের প্রবলেম হবে। এর জন্যই কিন্তু এআই টুলগুলোর সাথেও টুকটাক পরিচয় করিয়ে দেওয়া। বা আপনারা নিজেরাও হচ্ছে যখন দেখবেন তখন কিন্তু নিজেরাও এগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এআই টুল কোনগুলো আছে বা মার্কেটে আরো এরকম অনেক টুল আছে যেগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনি কাজ করতে পারেন। আপনি নিজের মাথা দিয়ে লেখেন, নিজের চিন্তা শক্তি দিয়ে লেখেন, নিজে এনালাইসিস করে লেখেন। এটাই হচ্ছে আপনাকে ইউনিক বানাবে। হ্যাঁ? এইটাই আপনাকে ইউনিক বানাবে। আপনাকে কখনোই কোনো এআই ইউনিক বানাতে পারবে না। আপনার ইউনিকনেস থাকবে হচ্ছে আপনার ভিতরে। আপনার ইউনিকনেস থাকবে হচ্ছে আপনার নিজের মাথার ভিতরে। যে আমি আমার মাথা দিয়ে, আমি আমার চিন্তা শক্তি দিয়ে হচ্ছে আমি ভালো কিছু করছি। হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। বুঝতে পারছেন? কারণ দেখেন, আপনি যে কাজটা করবেন, এই কাজটা আরো ১০ জনও করছে। তাই না? কনটেন্টের যে বিষয়টা, কনটেন্ট আপনিও লিখছেন, কনটেন্ট হচ্ছে অন্য কেউ লিখছে। সো এগুলো তো নিয়ে হচ্ছে সবাই কাজ করবে। প্লাগরিজম চেক করার জন্য Google এর কোনো এক্সটেনশন নাই। আমি কি দেখালাম এতক্ষণ? এগুলো এক্সটেনশন না। এগুলো হচ্ছে ওয়েবসাইট আছে এরকম ওগুলোতেই যেয়ে চেক করবেন। ক্যামেরা অফ করে দেন। সো এখন দেখেন, আপনারা যে কাজটা করবেন, আপনারা এখন দেখেন যে কাজটা করবেন বেসিক্যালি যে এই যে স্লাইডের যে টেক্সট গুলো আছে হ্যাঁ, এগুলো দেওয়া হবে সমস্যা নাই। এগুলো আমি গ্রুপে দিয়ে দিব। আজকেই পেয়ে যাবেন, টেনশনের কিছু নাই। সো দেখেন যেটা নিয়ে বলছিলাম যে আমাদের কম্পিটিটররাও কিন্তু হচ্ছে ঠিক একইভাবে কাজ করবে। তারাও কিন্তু হচ্ছে আমাদের এটা নিয়ে তারাও হচ্ছে এআই দিয়ে করতে পারে বা আমাদের জন্য যে আমরা করছি এটাও তো বুঝবে মানুষ, তাই না? যে আমরা এআই দিয়ে করে ফেলছি। তো এখন দেখেন যেই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের ইউনিকনেস বা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করবে হচ্ছে শুধুমাত্র আমাদের কি আমাদেরকে আলাদা করবে শুধুমাত্র হচ্ছে আমাদের ব্রেন। যে আমরা যেটা চিন্তা করছি, আমরা রিসার্চ করে লিখছি, এটাই আমাদেরকে শুধুমাত্র আলাদা করতে পারবে। হ্যাঁ? আদারওয়াইজ কিন্তু আপনি এআই দিয়ে লিখছেন। ভালো কথা এআই দিয়ে লিখছেন। কিন্তু আরো ১০ জন তো এআই দিয়ে লিখছে, নাকি? আরো ১০ জন লিখছে না? তো সেক্ষেত্রে পার্থক্যটা কোথায়? এরকম একটা জিনিস হতে পারে যে হ্যাঁ, আমি এআই দিয়ে লিখেছি ভালো কথা। কিন্তু ওই যে আমি যে টুলগুলো দেখালাম এগুলো দিয়ে আপনি চেঞ্জ করছেন বা আপনি নিজেই চেঞ্জ করছেন। আপনি নিজেই চেঞ্জ করছেন। এই যে নিজে চেঞ্জ করছেন, নিজে চেঞ্জ করে নিজে ডেভেলপ করছেন। নিজে ডেভেলপ করার পর যে জিনিসটা হচ্ছে যে এখন কিন্তু হচ্ছে Google ও বুঝবে যে না, এ যাই করেছে বা যতটুকুই চেষ্টা করেছে বা যাই দেওয়ার চেষ্টা করেছে এগুলোই অথেন্টিক। Google কিন্তু অথেন্টিক জিনিস হচ্ছে পছন্দ করে। I repeat Google কিন্তু অথেন্টিক জিনিস পছন্দ করে। আমরা যদি এখন অনেক কিছুই আমরা করতে পারি কিন্তু কোনো লাভ হবে না। কারণ Google এর যদি পছন্দ না হয় তাহলে তো হচ্ছে কোনো কিছু করেই কোনো লাভ নেই। ঠিক আছে? এখন আপনারা আমাকে বলেন তো কনটেন্ট রাইটিং এর যতটুকু ক্লাসই আমরা নিলাম, আপনাদের কাছে কি মনে হয় যে কনটেন্ট রাইটিং এর জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্টটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? বা কনটেন্ট যে রাইট করবেন এর জন্য সবথেকে ইম্পোর্টেন্ট আপনাদের কাছে কি? সবাই সবার মতামত দিন। কিওয়ার্ড তো প্লেসমেন্ট যেকোনো কেউই করতে পারে।
তাই না? কিওয়ার্ড তো প্লেসমেন্ট আপনার কম্পিটিটরও করবে, কিন্তু আপনাকে আলাদা বানাবে কি তাদের থেকে? তাদের থেকে আপনাকে তো ডিফারেন্ট হতে হবে নাকি? তাই না? আপনি যদি তাদের থেকে আলাদা না হন, আপনি কম্পিটিটরও একজন মানুষ, আপনিও একজন মানুষ। আপনি যেভাবে লিখছেন কম্পিটিটরও ওভাবে লিখছে। কিন্তু আপনাকে ইউনিক বানাবে কোনটা? আপনি যে কিওয়ার্ড নিয়ে লিখছেন, সেই কিওয়ার্ড নিয়ে তো আরো ১০ জন লিখছে। কিন্তু ওই ১০ জন থেকে আপনাকে আমি কিভাবে বুঝবো যে না, এই লোকটা ভালো লিখেছে। এই জিনিসটা কিভাবে হবে? এটাই জানতে চাচ্ছি শুধুমাত্র। কেউ একটা জিনিস সবারটা মোটামুটি হচ্ছে কয়েকজন ব্যতীত। কিন্তু কেউ একটা জিনিস এখনো আমি পাচ্ছি না, যে কেউ একটা জিনিস বলছেন না, যে প্রপার কম্পিটিটর এনালাইসিস। প্রপার কম্পিটিটর এনালাইসিস বা রিসার্চ। রিসার্চ যে একজন লিখেছে, প্রপার কম্পিটিটর এনালাইসিস। আপনার কম্পিটিটর কেও কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, কম্পিটিটর যে কি করছে, কম্পিটিটর কোন দিক দিয়ে আগাচ্ছে, এটাও কিন্তু বুঝতে হবে আমাদের। আমাদের শুধুমাত্র আমরা যদি মানে নিয়েই কাজ করি, হ্যাঁ, আমরা যদি শুধুমাত্র হচ্ছে এগুলো নিয়েই কাজ করি তাহলে হবে না। আমাদের কম্পিটিটর কেও বুঝতে হবে। আচ্ছা বলেন তো, আপনি যে কিওয়ার্ড নিয়েই কাজ করেন না কেন, আপনার সবথেকে বড় বাধা কে? আপনার সবথেকে বড় বাধাটা কে? বলেন তো? আপনার কিওয়ার্ড র‍্যাংকিং এর ক্ষেত্রে সবথেকে বড় বাধাটা কে? সবথেকে বড় বাধা গুগল? না, গুগল না তো, সাইফুল ইসলাম। আপনার কম্পিটিটর। এখন দেখেন, আপনার যদি কম্পিটিটরই না থাকে, তাহলে তো কোনো বাধা নাই। আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আপনি র‍্যাংক পাবেন অটো। তাই না? আপনি র‍্যাংক পাবেন হচ্ছে অটো। কিন্তু কথা হলো যে এই যে আমার প্রবলেমটা হচ্ছে যে আমার কম্পিটিটরকে নিয়ে। আমার কিন্তু কম্পিটিটরকে এনালাইসিস করতে হবে। যে আমার কম্পিটিটর কি নিয়ে কাজ করছে? আমার কম্পিটিটর কিভাবে হচ্ছে নিজেকে গ্রোথ করছে? আমার কম্পিটিটরের থেকে কি আমি পিছায়ে পড়ছি নাকি? হ্যাঁ? এই ক্ষেত্রে কি আমি পিছায়ে পড়ছি নাকি? আমি শোনেন, মার্কেট তো আপনি তখনই বুঝবেন যখন হচ্ছে যেই কিওয়ার্ডের মার্কেট ভালো, যেটা সার্চ ভলিউম বেশি আর কেডি কম, তখনই তো আপনি যাচ্ছেন। মার্কেট বুঝেই তো আপনি যাচ্ছেন। কিন্তু আপনাকে র‍্যাংক করানোর জন্য প্রয়োজন তো হচ্ছে এসইও তে ভালো করা। আর ওইটাই আপনার সবথেকে বড় যেই বাধাটা, সেটা হচ্ছে আপনার কম্পিটিটর। ঠিক আছে? মার্কেট বুঝেই তো আপনি কিওয়ার্ড নিয়েছেন। এরপরে যে আপনার কম্পিটিটর এসেছে, ওটা তো ১ম কাজ। ওটা তো আগেই হয়ে গেছে। শোনেন, কম্পিটিটরের থেকে যদি নিজেকে আলাদা করতে চান বা কম্পিটিটরের থেকে নিজেকে ইউনিক করতে চান, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সবাই, যে অবশ্যই আপনার কনটেন্টে এরকম কিছু ভ্যালু এড করার ট্রাই করেন, যেটা সচরাচর মানুষ করে না। ইনফরমেশন দিন। মানুষকে হচ্ছে, আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানাতে চাচ্ছেন, তাদেরকে ভালো করে জানান। তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলুন। তাদেরকে একটু এক্সট্রা কিছু দিন। দেখেন, আপনি যেকোনো জায়গায় যান, আপনাকে যদি একটা শার্টের দোকানে ঢুকেন বা একটা ভালো কোনো শোরুমে ঢুকেন, দেখবেন আপনাকে কিন্তু একটা এক্সট্রা সম্মান দিচ্ছে। স্যার, স্যার বলে ডাকতেছে। তাই না? আপনার জন্য চা, কফির ব্যবস্থা করতেছে। সো আপনি ওখান থেকে কিছু কিনেন বা না কিনেন, আপনি কিন্তু অন্য একজনকে যেয়ে একটা রিকমেন্ডেশন ও দিতে পারেন যে এ ভালো আছে। ঠিক আছে? এ ভালো আছে। এর কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো। সো আপনিও এরকম কিছু এক্সট্রা দেওয়ার চেষ্টা করেন, যেন মানুষ আপনার কনটেন্ট গুলো পড়ে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়। একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়। কারণ দেখেন, কম্পিটিটর অ্যানালাইসিস আরো দেখাবো। কম্পিটিটর অ্যানালাইসিস এখনো কিছুই দেখানো হয়নি। হ্যাঁ? কম্পিটিটরকে কিভাবে আমরা সহজে মানে ওকে কিভাবে আমরা বের করে আনবো, হ্যাঁ? ওর কিভাবে আরো আমি অনেক কিছু দেখতে পারি, ওগুলো সবকিছু হচ্ছে দেখানো হবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখানো হবে, আরো দেখাবো। সমস্যা নেই। এখন বলেন তো, কনটেন্ট নিয়ে এখন কি আমাদের একটু জড়তা বা আমাদের একটু ভয়টা কি কাটছে এখন? কারণ দেখেন, আমি বুঝতে পারছি নিজেরা করার ক্ষেত্রে একটু বেশি কঠিন হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আরো
মানে আরো ইজি কিছু মেথডও দেখাই দিলাম, যে ইজি মেথড আছে, এগুলো নিয়ে কাজ করেন। এখন শুনেন, আপনাদের এত কিছু বোঝানোর বা এত কিছু ভালো করে বলার রিজনটা হচ্ছে যে কন্টেন্টটা আমরা না লিখি, কন্টেন্ট রাইটার এক্সট্রা দিয়ে লেখান আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু এত কিছু বলার রিজনটাই হচ্ছে যে এখানে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, ঠিক আছে? এখানে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, অ্যাটলিস্ট আমরা কন্টেন্টটা বুঝি, অ্যাটলিস্ট আমরা কন্টেন্টটা যেন সবাই বুঝি। এই জিনিসটা শুধুমাত্র বোঝানোই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আপনাদের। যে কন্টেন্ট আপনি অন্য কাউকে দিয়ে লিখান, আমার এখানে কোনো সে নাই, কন্টেন্ট লিখাতেই পারেন। কিন্তু এই যে কন্টেন্ট লিখানোর যে কনসেপ্ট বা একটা কন্টেন্ট কিরকম হওয়া উচিত, এইটা যেন অ্যাটলিস্ট আপনি বুঝেন। বুঝতে পারছেন? এই জিনিসটা যেন অ্যাটলিস্ট আপনি বুঝেন। এই জিনিসটায় যেন কোনো প্রকার ঘাটতি না থাকে। ঠিক আছে এটা? এখন ঠিক আছে? আরো সহজ করে দিলাম। কন্টেন্ট হচ্ছে কিং, কন্টেন্ট হচ্ছে কিং। এর জন্যই কন্টেন্ট নিয়ে ২ টা ক্লাস রাখছি। একটা ক্লাসে সব দেওয়ার চেষ্টাও করি নাই। ভেঙে, ভেঙে একটা, একটা করে আস্তে, আস্তে দিচ্ছি। হ্যাঁ? ভেঙে, ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যেন সুন্দর করে করে দেখান। ঠিক আছে? সুন্দর করে, করে দেখান। রাইট, বেসিক্যালি আপনি আমাকে করে দেখাবেন। ঠিক আছে? ফারুক হোসেন, SW থাকবে।